আসসালামু আলাইকুম। আমাদের জুওলজি চ্যাপ্টার 5 এর আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে রেগুলেশন অফ রেসপিরেশন অথবা প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ। এটা কিভাবে হয়? আমাদের এই চ্যাপ্টারের প্রত্যেকটা জিনিসই সহজ, শুধু একটা টপিক বাদ দিয়ে, সেটা হচ্ছে এই টপিকটা। এবং দেখা গেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই টপিকটা মিস করে যায়, মানে এই টপিকটা বুঝতে পারে না, এই জন্য এটাকে বাদ দিয়ে যায়। এটা বুঝতে পারে না, এটা মেইন কারণ কি জানো? মেইন কারণ হচ্ছে তোমার এখানকার ল্যাঙ্গুয়েজটা। তোমাকে যদি আমি নর্মালি বলি, মানে ইংলিশের জিনিসগুলোকে একটু ট্রান্সলেট করে বলি, তুমি দেখবে যে না, এটা তো খুব সহজ হচ্ছে। কিন্তু তোমাকে যদি আমি এগুলোকে বাংলায় বলি, তখন দেখবা যে এই জিনিসগুলো খুব কঠিন লাগতেছে। যেমন দেখো, তোমাকে একটা ওয়ার্ড যদি বলি, যে অঙ্কীয়, পৃষ্ঠীয়, পার্শ্বদেশ, মানে এই জিনিসগুলো, তারপরে শটান, বিভিন্ন ওয়ার্ড আছে এখানে, যে ওয়ার্ডগুলোর কারণে তোমার প্রত্যেকটা জিনিস একটু কঠিন হয়ে যাচ্ছে। এই জন্য আমি তোমাকে যে কাজটা করবো, তোমার এই পুরো টপিকটাই হচ্ছে লাইন বাই লাইন তোমাকে হচ্ছে আমি পড়ে পড়ে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা জিনিস তোমাকে আমি বোঝাবো, যাতে তুমি এই একটা ভিডিওটা দেখলেই তোমার এই একটা কঠিন একটা টপিক তোমার সুন্দর করে পড়া হয়ে যায়। তা চলো আমরা শুরু করি আজকের ভিডিওটা। প্রথম লাইনটা আমরা পড়ি আসো। স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় বলে প্রশ্বাস নিঃশ্বাস নিয়ে আমরা তেমন ভাবি না। স্বয়ংক্রিয় মানে কি? বিষয়টা তুমি চিন্তা করো, আমাদের যে নিঃশ্বাসটা আমরা নিচ্ছি, এটা কিন্তু আমাদের অটোমেটিক। ঠিক আছে, এটা আমাদের কেমন? এটা হচ্ছে আমাদের অটোমেটিক। মানে এটা নিয়ে আমাদের তেমন কিছু চিন্তা ভাবনা করতে হচ্ছে না, স্বয়ংক্রিয়ভাবে এটা হচ্ছে। আচ্ছা, এরপরের লাইনটা দেখো। পশ্চাৎ মস্তিষ্কের মেডুলায় শ্বসনের কেন্দ্র অবস্থিত। এখন দেখো, তোমরা যারা হচ্ছে এখনো পড়ো নাই, ব্রেইনের চ্যাপ্টারটা পড়ো নাই, তারা কিন্তু জানো না যে পশ্চাৎ মস্তিষ্ক কোনটা। তাহলে আসো আমরা একটু খুব সংক্ষেপে এই জিনিসকে এটাকে একটু দেখে আসি। এই যে এইটা ধরে নাও আমাদের হচ্ছে একটা ব্রেনের একটা স্ট্রাকচার। এই ব্রেনের স্ট্রাকচারের মধ্যে তোমার কোন পার্টটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা, সেটা আমরা একটু দেখি। দেখো, এই যে এইটার নাম হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। এই পার্টটা, এই যে নিচের এইখান থেকে এই পার্টটা হচ্ছে আমাদের কেমন, দেখো এটা হচ্ছে আমাদের মেডুলা অবলাঙ্গাটা, এই যে এই পার্টটা। ওকে, এটা হচ্ছে আমাদের মেডুলা অবলাঙ্গাটা। কিন্তু আসো, এটা তো জাস্ট একটা 2D ফিগারে দেখছি, আমরা এটা 3D ফিগারে দেখি। আমরা যদি এই ছবিতে একটু ভালো করে দেখি যে আমাদের এই ব্রেনের মেডুলা অবলঙ্গটা কোনটা, সেটা তাহলে আমরা ভালো বুঝতে পারবো। আসো আমরা একটা ছবিতে দেখি। এই যে এই পার্টটাকে বলা হচ্ছে তোমার মেডুলা অবলঙ্গটা। তুমি দুই সাইড দিয়ে একটু দেখো। এইটা তোমাকে দেখাচ্ছি কারণ কি জানো, তোমার এখান থেকে একটু বোঝার বিষয় আছে। তোমার বইয়ে এই যে অঙ্কীয়, পার্শ্বদেশ, এই ওয়ার্ডগুলো যে লেখা আছে, এটা মানে কি, এটা আগে একটু তোমাকে বলি, তারপরে তোমাকে এই ছবিতে আরেকবার একটু আসবো। প্রথমে দেখো, তোমার বইয়ের কয়েকটা ওয়ার্ডের সাথে আমি তোমাকে পরিচয় করে দিই। তোমার বইয়ে লেখা আছে অঙ্কীয়। ঠিক আছে, অঙ্কীয় মানে কি তুমি কি বলতে পারবা? তুমি কিন্তু বুঝতেছো না অঙ্কীয় মানে কি। এটাকে আমি একটু ইংলিশ টার্ম দিয়ে বোঝাই, তাহলে দেখবো তুমি বুঝতে পারবা। এটার নাম হচ্ছে ভেন্ট্রাল। ইংলিশে বলা হয় কি এটাকে? ভেন্ট্রাল, বা সামনে। বিষয়টা তুমি কিভাবে চিন্তা করতে পারো, দেখো। মনে করো এটা তোমার মাথা, হ্যাঁ, এবং এটা তোমার, মনে করো ধরে নাও পেট, এবং এটা তোমার পিঠ। হ্যাঁ, এই যে তোমার এই সামনের যে পার্টটা, মনে করো এই চেস্টের এই পার্ট বা তোমার এই পেটের এই পার্ট, এটা তো তোমার ভেন্ট্রাল সারফেস। তোমার বডির কি ভেন্ট্রাল সারফেস, মানে সামনের পার্ট। আর পিছনের পার্টকে আমরা তাহলে কি বলবো বলো তো? ডরসাল। পিছনের পার্টকে আমরা কি বলবো? ডরসাল। মনে করো তোমার পিঠ, তাহলে এটা কি তোমার পেছনে, তাই না? পেছনে। এটাকে আমরা এই বাংলায় কি বলতেছে দেখো? পৃষ্ঠীয়। পৃষ্ঠীয়। এবং লাস্টে তোমাকে যেটা পড়তে হবে, পার্শ্ব। পার্শ্ব ইংলিশ হচ্ছে ল্যাটারাল, মানে হচ্ছে তোমার কি পাশে। বিষয়টাকে আমরা আরেকটু সুন্দর করে চিন্তা করি। দেখো, আমি এখানে আরেকবার একটু তোমাকে বোঝাই। যে মনে করো এটা হচ্ছে তোমার, আমরা কিন্তু সাইড থেকে দেখতেছি, মনে করো, হ্যাঁ, সাইড থেকে মনে করো এটা তোমার মাথা, ধরে নাও। এটা তোমার মনে করো গলা, দেন এইটা মনে করো তোমার হচ্ছে চেস্ট, এবং তারপরে মনে করো এটা তোমার পেট, হ্যাঁ, আর এটা মনে করো তোমার পিঠ, ধরে নাও এভাবে। এখন তুমি মনে করো পাশ থেকে দেখতেছো, তাই না? পাশ থেকে দেখলে তোমার এই যে এই সাইডটা, এখানে তোমার মনে করো যে এটা মনে করো কোমরের পার্ট। কোমরের পার্টটা কি তোমার ল্যাটারাল বা পাশের পার্ট না? তাহলে তুমি এখানে চিন্তা করো, এটা হচ্ছে তোমার ল্যাটারাল। ওকে, বুঝতে পারলা? পিছনের যে পার্টটা, তোমার যে পিঠ, সেটার নাম কি? সেটা তোমার ডরসাল বা পৃষ্ঠীয়। এবং সামনের যে পার্ট, মনে করো তোমার বুকের পার্টটা, সেটার নাম কি? অঙ্কীয় বা ভেন্ট্রাল। এখন তুমি এই যে তোমাকে এই মনে করো বডিতে এই জিনিসটা বোঝালাম, এখন আসো আমরা মেইন যে ফিগারটা, সেখানে যে তোমাকে ভেন্ট্রাল, ডরসাল, ল্যাটারাল বা অঙ্কীয়, পৃষ্ঠীয়, পার্শ্ব জিনিসটা বোঝাই, তাহলে তোমার জিনিসটা বুঝতে সুবিধা হবে। এই যে দেখো, আমরা আবার ছবিতে ফিরে আসছি। এখন তুমি বলো তো, তোমার এইটা, এই যে ব্রেনের সামনের পার্ট কোনটা? এই যে এইটা তোমার সামনের পার্ট না? এইটা তোমার সামনের পার্ট না? তাহলে এইটাকে আমরা কি বলবো বলো তো? ভেন্ট্রাল না ডরসাল? অবশ্যই সামনে, মানে এটা ভেন্ট্রাল। বাংলায় তোমার বইয়ের ল্যাঙ্গুয়েজে যদি বলো, তাহলে কি বলবো? অঙ্কীয়। ওকে, ফাইন। এরপরে দেখো, তুমি পিছনে চলে যাও।
পিছনের এই যে এই দুইটা পার্ট, এইটা আর এইটা, ঠিক আছে, এই দুইটা পার্টকে তুমি কি বলবো বলো তো? এই দুইটা পার্টকে তুমি বলো পিছনে, মানে পৃষ্ঠীয় বা ডরসাল। এবং দেখো পাশ থেকে যদি আমরা দেখি, এই যে পাশে আমরা একটা পার্ট দেখতে পাচ্ছি না, এই যে এই পার্টটা, পাশের পার্টটা, এই আবার ওই পাশেও দেখো এই যে পাশে একটা পার্ট দেখতে পাচ্ছি না আমরা, এই যে এই পার্টটা, হ্যাঁ একটু জুম করে দেখি, এই যে দেখো পাশের এই পার্টটা, এই পাশ থেকে আমি যদি দেখি তাহলে এটাকে কি বলছে, পাশের পার্টটাকে বলতেছি কি আমরা ল্যাটারাল বা পার্শ্ব। এখন তুমি এই তিনটা ওয়ার্ড ক্লিয়ার হয়েছে, তুমি কিন্তু এই তিনটা ওয়ার্ড এমনি বুঝতা না যে অঙ্কীয় মানে কি, পৃষ্ঠীয় মানে কি, পার্শ্ব মানে কি। এখন আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এখন আমরা বই আবার ফিরে যাই, কি বলছে দেখো, কেন্দ্রের নিচের অংশটি বা অঙ্কীয় অংশটি হচ্ছে প্রশ্বাস কেন্দ্র, এটি প্রশ্বাসের হার ও গভীরতা বাড়ায়। এ কেন্দ্রের পার্শ্বীয় ও হচ্ছে পৃষ্ঠীয় পার্শ্ব দেশ প্রশ্বাস বন্ধ করে নিঃশ্বাস ত্বরান্বিত করে। দেখছো কত কঠিন করে লেখা, এটাকে আমি তোমাকে আরেকটু সহজ করে বলি। এই এখানে দুই লাইনে কি বলছে, ওকে, এখানে আমরা একটু ইংলিশ টার্ম ইউজ করবো, হ্যাঁ, যাতে তোমার বুঝতে সুবিধা হয়, তাহলে তুমি বাংলাটা বুঝতে পারবে, ইংলিশ টার্ম দিয়ে বুঝতে সুবিধা হবে। দেখো প্রথমে তুমি মনে রাখো, কেন্দ্র মানে কি, সেন্টার না, কিসের কেন্দ্র? তোমার হচ্ছে নিঃশ্বাস বা প্রশ্বাস নেওয়ার কেন্দ্র, মানে কি রেসপিরেটরি সেন্টার, ইংলিশে বলি না আমরা এটাকে, দেখো রেসপিরেটরি সেন্টার, ওকে, রেসপিরেটরি সেন্টার, এটা কোথায় অবস্থিত? মেডুলাতে। তাহলে এটাকে আমরা কি বলবো দেখো, মেডুলারি, MEDULARY, মেডুলারি রেসপিরেটরি সেন্টার। এই কথাটাকে কিন্তু তোমার বইয়ে এভাবে লিখছে যে কেন্দ্র, শুধু কেন্দ্র দিয়ে লিখে দিচ্ছে। তুমি বলবো আচ্ছা কিসের কেন্দ্র, কিসের কেন্দ্র? এই যে দেখো কেন্দ্র মানে সেন্টার, মানে তুমি যে একটু আগে যে মেডুলা দেখলা না, এখানে মনে করো এই যে মেডুলা এরকম করে চলে যাচ্ছে মেডুলা, এই এইটাকে বলা হচ্ছে তোমার কেন্দ্র। কারণ এইটাকে আমরা দুই ভাগে ভাগ করব। কিভাবে দেখো, তোমার সামনের যে পার্ট সেটাকে কি ছিল, ভেন্ট্রাল, পিছনের যে পার্ট সেটাকে কি ছিল, ডরসাল, পাশের যে পার্ট সেটাকে কি ছিল, ল্যাটারাল। এই যে তুমি করলা না, এইভাবে এখন আমরা ভাগ করব দেখো। তাহলে তোমার মনে করো, এভাবে চিন্তা করো, তুমি পাশ থেকে দেখতেছো, ধরে নাও, হ্যাঁ পাশ থেকে মনে করো তুমি দেখতেছো, সাইড থেকে দেখতেছো, কিভাবে, ধরে নাও তোমার এইখানে সামনে এবং এইটা তোমার পিছনে, এটা হ্যাঁ, এই মেডুলারি রেসপিরেটরি সেন্টার সামনে পিছনে, আমি এটা অন্য কালি ইউজ করি। ধরে নাও সামনের যে পার্টটা সেটাকে আমরা কি বলতেছি, অঙ্কীয়। তোমার বইয়ের ভাষায় আমি লিখি দেখো, অঙ্কীয় বা ভেন্ট্রাল সেন্টার। দেখো তাহলে তুমি কি পেলা, তোমার বাংলার সাথে মিললো। এই যে দেখো অঙ্কীয় বা ভেন্ট্রাল, তাহলে এইটা তোমার কি, এটা তোমার অবশ্যই কি হবে, প্রশ্বাস, প্রশ্বাস কেন্দ্র। মানে এইটা দিয়ে তোমার প্রশ্বাসটা নিয়ন্ত্রিত হয়, বুঝতে পারছো লাল পার্টটা। এরপর দেখো আমরা মনে করো নীল পার্ট নিচ্ছি, এইটা তোমার নাম কি, যেহেতু পিছনে আছে, পিছনে মানে কি পৃষ্ঠীয়, ওকে, পিছনে মানে কি তোমার, পিছনে মানে হচ্ছে পৃষ্ঠীয়, পৃষ্ঠীয় বা তোমার এটার ইংলিশ নাম কি দেখো, ডরসাল। তুমি ইংলিশ সব পড়ো, দেখো তোমার কাছে আমি জিনিসটা সহজ করে উপস্থাপন করব, বাংলায় খুব কঠিন হয়ে যাচ্ছে জিনিসগুলো বোঝা, কারণ তোমার বই একটু কঠিন ল্যাঙ্গুয়েজে লেখা আছে। পৃষ্ঠীয় সেন্টার মানে এটা, তাহলে তোমার কি কেন্দ্র বলো তো, এটা তোমার নিঃশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র। এই জিনিসটা আবার কোথায় আছে দেখো তো, এই পাশে আছে না, এটাকে তুমি মনে করো আচ্ছা নীল দিয়ে আঁকাও মনে করো, হ্যাঁ আচ্ছা নীল নাও, অন্য কালি মনে করো, কমলা নাও, মনে করো এইখানে তোমার যেটা আছে এটাকে তুমি কি বলতেছো, এটাকে বলতেছো তুমি হচ্ছে এই যে, এটাকে তুমি বলতেছো হচ্ছে, এটার নাম ল্যাটারাল বা পার্শ্ব, পার্শ্ব বা ল্যাটারাল, LATERAL, ল্যাটারাল সেন্টার। এটাও তোমার কি করবে, এটাও তোমার এক্স্যাক্টলি নিঃশ্বাস কেন্দ্র হিসেবে কাজ করবে। তুমি কি এইটুকু কথা বুঝতে পারছো আমার? এটা কিন্তু আমরা সাইড থেকে দেখতেছি, হ্যাঁ মেডুলারি সেন্টারটাকে আমরা কি করতেছি, সাইড থেকে দেখতেছি। আচ্ছা, এটুকু যদি তুমি বুঝে থাকো তাহলে এই দুই লাইনের আশা করি আদ্যপান্ত বুঝতে পারছো যে কেন্দ্রের মানে মেডুলারি রেসপিরেটরি সেন্টার নিচের অংশটি প্রশ্বাস কেন্দ্র। দেখো নিচের বলতে আসলে বোঝাচ্ছে এখানে সামনের এই পার্টটাকে বোঝাচ্ছে, হ্যাঁ মানে এইভাবে দেখলে তো নিচের পার্টটাই মনে করো, সামনে থেকে দেখলে তো এটা নিচের পার্টই মনে হচ্ছে এরকম অনেকটা। আচ্ছা, তাহলে এটা প্রশ্বাস কেন্দ্র, এটা কি করবে দেখো, এটি প্রশ্বাসের হার ও গভীরতা বাড়ায়। এ কেন্দ্রের পৃষ্ঠীয় এবং পার্শ্বদেশ প্রশ্বাস বন্ধ করে নিঃশ্বাস ত্বরান্বিত করে, এটা আমরা একটু পরে বুঝবো, হ্যাঁ মেকানিজমটা বুঝবো। দেখো এই যে পৃষ্ঠীয় এবং পার্শ্বদেশ কি করে, তোমার নিঃশ্বাস কেন্দ্র হিসেবে কাজ করে, এইটুকু আশা করি বুঝতে পারছো, মানে মেন মেন কথা এইগুলো হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র। এখন দেখো তোমার এখান থেকে কয়েকটা স্ট্রাকচার সম্পর্কে একটু জানতে হবে, ওকে, স্ট্রাকচার গুলো কি কি, তোমার এইটার সাথে রিলেটেড কয়েকটা স্ট্রাকচার আছে। এক নম্বর দেখো, তুমি আশা করি এই পার্টটাকে চিনবা, আমি এখন যেটা আঁকাচ্ছি, এটা কি বলতো, এখানে তোমার
মনে করো আরো ভাগ হইলো, ব্রঙ্কাস ব্রঙ্কিয়াল না এগুলা। এটা তোমার কি হচ্ছে, মনে করো এখানে তোমার একটা ফুসফুস আছে, এদিকে একটা আছে আর এদিকে তোমার আরো একটা আছে, এই দুইটা মনে করো ফুসফুস ধরে নাও। এখন দেখো এটার নাম কি তুমি তো জানো, তাই না? এটাকে আমি একটু নীল কালি দিয়ে করতেছি, এটা একটু মর্মার্থ তুমি একটু পরে বুঝতে পারবা। হ্যাঁ, আমি এটাকে কেন নীল কালি দিয়ে লিখতেছি বা আঁকাচ্ছি। দেখো এটা মনে রাখবা, ব্রঙ্কাস বা ব্রঙ্কিওল, তাই না? ব্রং, তুমি ব্রং উচ্চারণ করতেছো না, দেখো একটা দন্তন্য দন্তন্য তোমার মানে নামের মধ্যে আসতেছে না। ব্রং ব্রং করতে গেলে ব্রঙ্কাস, এই দন্তন্য দিয়ে মনে রাখবে এটা, এই যে তোমার ব্রঙ্কাসের সাথে তোমার রিলেটেড হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র। ওকে, নিঃশ্বাস কেন্দ্র, এই জন্য এটাকে আমি নীলকালিতে আঁকাইছি। এখানে কোন নার্ভ কাজ করে জানো? এখানে কাজ করে হচ্ছে তোমার ভেগাস নার্ভ, আমি এখানে লিখে দিচ্ছি ভেগাস নার্ভ। আচ্ছা, যেহেতু বাংলা লিখছি তাহলে বাংলাটা লিখি, দেখো ভেগাস স্নায়ু, আর ইংলিশে লিখলে ভেগাস নার্ভ। আশা করি এইটুকু কথা তোমার ক্লিয়ার হয়েছে যে ব্রঙ্কাস বা ব্রঙ্কিওল এটার সাথে রিলেটেড হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র। ঠিক আছে, তোমার যখনই ব্রঙ্কাস বা ব্রঙ্কিওল আমি বলবো তখন কিন্তু তুমি নিঃশ্বাস কেন্দ্রের দিকে ফোকাস দিবা। ওকে, কিসের মাধ্যমে যাচ্ছে, মনে করো তোমার ব্রঙ্কাস বা ব্রঙ্কিওলে কিছু একটা হয়েছে, সেই ইম্পালসটা যাবে হচ্ছে তোমার ভেগাস নার্ভের মাধ্যমে কোথায়, নিঃশ্বাস কেন্দ্রে। এই কথাটা তুমি খালি মাথায় রাখো, ঠিক আছে? আচ্ছা, পরের টপিকে মানে পরের ইয়াতে যাওয়ার আগে আমি তোমাকে ছোট্ট একটা আইডিয়া দিই এই এই জিনিসটা সম্পর্কে। তুমি টার্মগুলো শিখলে তোমার কাছে জিনিসটা ইজি লাগবে। দেখো তুমি এখানে যেটা দেখতে পাচ্ছ, বলো তো এটা কি? এটা তোমার চেস্ট ওয়াল না, বা তোমার হচ্ছে বুকের যে হচ্ছে আমরা বলি না বক্ষ পিঞ্জর, বা হচ্ছে এখানে যে রিবস বা পশুকা আছে। সুতরাং দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ না, এটা কি? এটা তোমার একটা পশুকা, পশুকা বা রিবস। ওকে, বাংলা নাম পড়ো তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এরপরে দেখো এর ভিতরে, দেখো তো এখানে মাসেল দেখতে পাচ্ছ না বা পেশি দেখতে পাচ্ছ না যদি বাংলায় বলো। এই দেখো তো প্রত্যেকটার মাঝে 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 তুমি পেশি দেখতে পাচ্ছ না। এবং উপরে কি আছে দেখো তো, এখানে একটা তোমার রিবস আছে, নিচে তোমার আরেকটা রিবস আছে, তাই না? এটুকু বুঝতে পারছো? তাহলে এই ছবিটাকে আমরা একটু এখানে আঁকাই। দেখো এইটা তোমার একটা রিবস বা এইটা তোমার একটা পশুকা, এইটা তোমার আরেকটা পশুকা। দেখো তো এই দুইটা পশুকার মাঝে ইন্টার, তাই না? এই দুটো পশুকার মাঝে মানে কি ইন্টার, ইন্টার কোস্টাল, এই রিপসকে তুমি কোস্ট বলা হয়, ঠিক আছে? এই রিপসকে তোমাকে বলো কোস্ট বলা হয়, ঠিক আছে? কোস্ট বা কোস্টাল, কোস্টাল। তাহলে ইন্টার কোস্টাল মাসেল, তুমি বলো জিনিসটা বুঝলা কিনা? ইন্টার মানে দুইটার মাঝামাঝি, বাংলায় লিখে দিতে দেখো। ইন্টার মানে কি? ইন্টার মানে হচ্ছে দুইটার মাঝামাঝি, দুইটার মাঝামাঝি। আচ্ছা, কোস্টাল মানে কি? রিপস বা পশুকা। আর মাসেল মানে কি? মাসেল মানে হচ্ছে তোমার পেশি। তাহলে দেখো তো তুমি বাংলা করো তো, ইন্টারকোস্টাল মাসেল। এই যে এখানে যে তোমাকে পেশিগুলো আমি দেখালাম, এটা তাহলে বাংলার নাম কি হচ্ছে? ইন্টারকোস্টাল পেশি, বা ইংলিশে বললে তুমি ইন্টারকোস্টাল মাসেল। তাহলে বুঝতে পারছো যে ইন্টারকোস্টাল মাসেলটা কি জিনিস। এখন তোমাকে আমি আরেকটা কথা দেখাই। ধরে নাও তোমার এরকম একটু মিশিয়ে দিই, হ্যাঁ? আচ্ছা, এখন আমি কি করলাম, আমি উপর দিয়ে মনে করো, এটার উপর দিয়ে উপরে উপরে মনে করো আমি একটা পেশি দিচ্ছি। এটা তাহলে এটা কি বাইরে আসে না? এটা বলো তো, এটা বাইরে আসে না? তাহলে এইটার আমি নাম দিব এক্সটার্নাল, এক্সটার্নাল বা বহি। তুমি একটু পরে এই নামটাই পাবা যে বহি। এরপর দেখো আমি কি করলাম, এইটারই ঠিক ভিতরে আমি তোমাকে আরেকটা পেশি দিলাম, মনে করো এইভাবে দিচ্ছি এটার ভিতরে, হ্যাঁ, মানে ওটার ভিতরে আছে। তাহলে এই যে লাল কালার দিয়ে যেটা আঁকলাম, এটাকে আমি কি বলতেছি দেখো তো, এটাকে আমি বলতেছি ইন্টারনাল বা অন্ত। তাহলে তুমি আমাকে বলো তো, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, আমি তোমাকে লিখে দিতে হবে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল মানে কি? তোমার বহিস্থ বা বহি ইন্টারকোস্টাল পেশি। ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল মানে কি? অন্তস্থ ইন্টারকোস্টাল পেশি। দেখো আমি তোমাকে দেখাচ্ছি, এই যে দেখো তো, অন্তস্থ বহিস্থ ইন্টারকোস্টাল ইন্টারকোস্টাল। তোমাকে কিন্তু স্নায়ু আছে, স্নায়ু আছে, মানে স্নায়ুটা কাকে সাপ্লাই দিবে? এই স্নায়ুটা তোমার আলটিমেটলি দেখো, এই যে এটা তোমার না, এটা তোমার আলটিমেটলি এখানে যে রিপ কেজ আছে, এই রিপ কেজের যে মাসেল আছে সেটাকে সাপ্লাই দিবে। তোমাকে একটু পরে আমি বিস্তারিত শেখাচ্ছি, কিন্তু তুমি টার্মটা বুঝতে পারছো? তুমি যদি টার্মটা বুঝে থাকো তাহলে আসো আমি তোমাকে জিনিসটাকে একটু দেখাই দিই। মনে করো এটা তোমার একটা রিপস বা পশুকা, এটা তোমার আরেকটা রিপস বা পশুকা।
এইটার মাঝে যে তোমার পেশি, আচ্ছা এটাকে আমি লাল কালি দেখাই, কেন বলো তো লাল কালি দেখাবো? এই দুটার মাঝে যে পেশি আছে এটাকে আমি কি বলতেছি দেখো, এক্সটার্নাল, আমি ইংলিশ বাংলা দুটোই লিখে দিচ্ছি দেখো, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। এই যে ইংলিশ আমি যে এই লাল কালিতে যেটা আঁকাল, তাহলে এটার বাংলা নাম কি হবে বলো তো? বহিস্থ ইন্টারকোস্টাল পেশি, তাই না? বহিস্থ ইন্টারকোস্টাল পেশি। এইটুকু কথা ক্লিয়ার? এখন তুমি আমাকে বলো তো, তোমার মনে করো বহিস্থ ইন্টারকোস্টাল পেশিতে কোনো একটা ঝামেলা হলো বা কিছুটা হয়েছে, মনে করো সংকোচন হয়েছে বা প্রসারণ হয়েছে, এটা তোমার কোথায় সাপ্লাই, মানে কোথায় এই সিগন্যালটা পাঠাবে? সিগন্যালটা পাঠাবে তোমার এই যে লাল, লালের সাথে লাল মিল থাকবে, এটা মনে রাখবা। তাহলে তোমার এইখানে যে স্নায়ু নিয়ে যাবে সেই স্নায়ুর নাম কি হবে বলো তো? এক্সটার্নাল ইন্টারকোস্টাল নার্ভ অথবা বহিস্থ ইন্টারকোস্টাল হচ্ছে স্নায়ু। দেখো তো তুমি একটু আগে এই দেখো, বহিস্থ ইন্টারকোস্টাল স্নায়ু, অন্তঃস্থ ইন্টারকোস্টাল স্নায়ু, মানে আমার কথাটা বুঝতে পারছো আমি তোমাকে কি শেখানোর চেষ্টা করতেছি? তাহলে এখন দেখো, এইখানে মনে করো তোমার কোনো একটা নার্ভ সিগন্যাল এখান থেকে তোমার যাবে, তাই না? কিভাবে যাবে বলো তো? এটা তোমার যাবে হচ্ছে এইভাবে, মানে তোমার আলটিমেটলি মনে করো এইখানে কোনো প্রবলেম হয়েছে, এইখান থেকে এই সিগন্যালটা যাবে হচ্ছে তোমার প্রশ্বাস কেন্দ্রে। প্রশ্বাস কেন্দ্রে যাবে, লালের সাথে লাল মিল আছে, ঠিক আছে? বহিস্থ মনে রাখবে কি? প্রশ্বাস। আচ্ছা, তাহলে এই যে স্নায়ু দিয়ে যাবে, এই স্নায়ুর নাম কি বলতো? স্নায়ুর নাম হচ্ছে তোমার বহিস্থ ইন্টারকোস্টাল স্নায়ু। স্নায়ু মানে নার্ভ। সমস্যা হচ্ছে কি, আমাদের বইয়ের বাংলা ইংলিশ নাম মানে মিশানো নাম। ইন্টারকোস্টালকেও কিন্তু আবার ইন্টারকোস্টালই রাখছে, কিন্তু বহিস্থকে আবার মানে এক্সটার্নালটাকে বহিস্থ বানাই দিয়েছে। তোমার যদি এক্সটার্নাল বলতো তুমি ইজিলি বুঝতেছো। ওকে, আচ্ছা তুমি এটুকু বুঝলা। এখন দেখো তোমাকে আরেকটা জিনিস দেখাই, সেম ফিগার বাট একটু ডিফারেন্ট। আমি এখন কি করব, সেম ফিগারই আঁকবো, কিন্তু আমি এখন আবার নীল কালি ইউজ করব। কেন বলো তো? কারণ হচ্ছে এইটা তোমার কোথায় সাপ্লাই দিবে? আচ্ছা মাসেলের নামটা আগে আমরা শিখি। মাসেলের নাম কি হবে? ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, বা বাংলায় আমি কি বলবো বলো তো? অন্তঃস্থ, মানে ঠিক মনে করো এটা তোমার বাইরে আছে, এটা তোমার বাইরে আছে, এটা তোমার ওটারই ভিতরে আছে। ওকে, অন্তঃস্থ ইন্টারকোস্টাল পেশি, ইন্টারকোস্টাল পেশি। বুঝতে পারছো? তাহলে এইটাকে সাপ্লাই দিবে কে বলো তো? এই যে দেখো, আমি এটার সাথে এরকম করে মিল করে দিই। এই যে ধরে নাও এইটা। আচ্ছা এখানে একটু এইভাবে দিলে বেটার হয়, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। দেখো আমাদের, তাহলে এই যে স্নায়ু, এটার নাম কি বলতো? এটার নাম হবে তোমার ইন্টারনাল ইন্টারকোস্টাল নার্ভ অথবা অন্তঃস্থ ইন্টারকোস্টাল স্নায়ু। দেখো, অন্তঃস্থ ইন্টারকোস্টাল স্নায়ু। কথা ক্লিয়ার? অথবা কি নাম? ইন্টারনাল ইন্টারকোস্টাল নার্ভ। ঠিক আছে, আমরা নার্ভ যতটা সহজে বুঝি না, স্নায়ু বুঝতে গেলে ততটা কষ্ট হয়। সুতরাং ইংলিশ দিয়ে একটু পড়বা, তাহলে তোমাদের আরো সহজ হবে। আচ্ছা তাহলে এইটুকু আমাদের এখন দেখো তোমাকে আমি আরেকটা ফিগার চিনাই। কি জিনিস? দেখো এইটা তোমার একটা করে রিবস, তাই না? এটা তোমার একটা করে রিবস বা পরশুকা। এই দেখো এটা তোমার একটা করে রিবস বা পরশুকা। এখন এখানে কি হয়েছে তোমাকে আমি কি শিখালাম একটু আগে, যে আচ্ছা লাল কালি ইউজ করি। প্রথমে তোমার মনে করো বাইরে আছে, এটা তোমার কি? এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল বা বহিস্থ ইন্টারকোস্টাল পেশি। ভিতরে মনে করো আমি একটা আঁকালাম, সেটার নাম কি দেব? ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল বা অন্তঃস্থ ইন্টারকোস্টাল পেশি। বাংলা ইংলিশ শিখলা। এখন দেখো ডায়াফ্রাম চেনো? ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। দেখো এইটার নাম হচ্ছে আমাদের ডায়াফ্রাম। এই যে লাল কালার দিয়ে যে ছবিটা, এটার নাম কি? ডায়াফ্রাম, বা বাংলায় যদি তুমি বলো মধ্যচ্ছদা। তুমি কিন্তু মধ্যচ্ছদার নামটা শিখে আসতেছো। মধ্যচ্ছদা কেন বলা হচ্ছে বলো তো? কারণ তোমার এটার উপরেই আছে দেখো বুক, মানে তোমার এখানে মনে করো দুইটা লাংস আছে আর এখানে তোমার হার্ট আছে, এবং নিচে তোমার কি আছে? জিআইটি আছে, মানে তোমার এই যে স্টোমাক, তারপরে হচ্ছে বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত, এগুলো আছে। এই দুটাকে আলাদা করতেছে যেই
মনে করো মাসেল লেয়ার বা যে কোনো একটা কিছু, সেটাকে বলতেছি আমরা ডায়াফ্রাম। এই ডায়াফ্রাম নিয়ে এখন আমাদের পড়াটা। একটা কথা তোমাকে এখানে বলে রাখি, ডায়াফ্রাম যেটা সেটার সাথে মিল আছে ফ্রেনিক, ফ্রেনিক নামের, ঠিক আছে? ডায়াফ্রামোজা ফ্রেনিকোতা, এটা মনে রাখবা, ডায়াফ্রামোজা ফ্রেনিকোতা। তাহলে তুমি সহজে বলো তো, ডায়াফ্রামকে যেই নার্ভ সাপ্লাই দিবে, মনে করো আমার মাথা থেকে একটা এরকম করে নার্ভ আসতেছে উপর থেকে, এই ডায়াফ্রামকে মনে করো সিগন্যাল দিবে যে হ্যাঁ ডায়াফ্রাম তুমি এখন হয়তো সংকুচিত হও অথবা প্রসারিত হও। এই যে তোমাকে সিগন্যালটা দিবে, কে সিগন্যাল দিবে এটা বলো তো? এই ফ্রেনিক নার্ভ, কারণ ডায়াফ্রাম মানে ফ্রেনিক, এটা মনে রাখবা কিন্তু, হ্যাঁ ডায়াফ্রাম মানে কি ফ্রেনিক। তাহলে দেখো ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, এটার সাথে মিল থাকবে কার? এটার সাথে মিল থাকবে হচ্ছে ফ্রেনিক নামটার। এবং তোমাকে আমি কি বলছি দেখো, লাল কালি দিয়ে আঁকাচ্ছি না, তাহলে লালের সাথে লাল মিল থাকবে। এই যে দেখো তোমার এই প্রশ্বাস কেন্দ্র, মনে করো আমি এখানে আরেকটা আঁকাই প্রশ্বাস কেন্দ্র, তাহলে আমাদের ছবিটা একটু ঘিজিমিজি কম হবে। এই যে তোমার এই প্রশ্বাস কেন্দ্র থেকে তোমার যে সিগন্যালটা আসবে, ঠিক আছে, এই প্রশ্বাস কেন্দ্র থেকে তোমার যে সিগন্যালটা আসবে সেটা কোন নার্ভের মাধ্যমে আসবে বলো তো? ডায়াফ্রাম মানে তোমাকে কি বলছি, ফ্রেনিক। তাহলে এটার নাম কি হবে তোমার? ফ্রেনিক নার্ভ, ফ্রেনিক নার্ভ বা ফ্রেনিক স্নায়ু। ওকে, তাহলে এখন তুমি তোমার বইয়ে ফিরে যাও একটু। এই যে দেখো, ডায়াফ্রাম মানে তোমার ফ্রেনিক নার্ভ, বুঝতে পারছো কথাটা? তাহলে তুমি কি এইটুক কথাটা পুরো ক্লিয়ার হলো কিনা আমি একবার তোমাকে রিডিং করে শোনাই। দেখো, প্রশ্বাস ও নিঃশ্বাস কেন্দ্র ইন্টারকোস্টাল স্নায়ুর সাহায্যে ইন্টারকোস্টাল পেশির সাথে যোগাযোগ রক্ষা করে। দেখো এই একটা কথা বোঝানোর জন্য কিন্তু তোমাকে আমি তিনটা ছবি আঁকালাম, এবং তুমি যদি এইটুক বেসিক জানো, এরপরে তোমার জাস্ট 2 থেকে 3 মিনিট লাগবে জিনিসটা বুঝতে। এইটুক বেসিক তুমি যদি জানো যে নীল মানে তোমাকে আমি কি বোঝাচ্ছি, লাল মানে এখানে ছবিতে কি বোঝাচ্ছি, প্রশ্বাস কেন্দ্রের সাথে কে রিলেটেড, নিঃশ্বাস কেন্দ্রের সাথে কে রিলেটেড, এটা যদি তুমি বুঝে থাকো তাহলে দেখবে একদম পানির মতো সহজ হয়ে গেছে টপিকটা। ওকে, আচ্ছা। এরপর দেখো ব্রঙ্কিয়াল আর ব্রঙ্কাস, কি বলছি তোমাকে? ব্রঙ্কিওল, ওল মানে কি? ব্রঙ্কি মানে আছে মানে নিঃশ্বাস, এবং এটা ভ্যাগাস, ভ্যাগাস স্নায়ুর সাথে যুক্ত। আচ্ছা, ডায়াফ্রাম ইন্টারকোস্টাল পেশির, এই লাইনটাই তোমার এখানকার মেইন কথা, যে তোমার আসলে কি হচ্ছে। তোমার এই ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশি, ইন্টারকোস্টাল পেশি মানে কোনটা বলো তো? এই যে তোমার এইটা, এই যে ইন্টারকোস্টাল, ইন্টারকোস্টাল এক্সটার্নাল হোক আর ইন্টারনাল হোক ম্যাটার করে না, ইন্টারকোস্টাল। আর হচ্ছে এই ডায়াফ্রাম, এইটা, এই দুটো পেশি কি করতেছে, আমার ব্রেন আমাকে সিগন্যাল দিচ্ছে যে আচ্ছা তুমি এই পেশিটাকে হয় সংকোচন করো নাহলে প্রসারণ করো, তাহলেই তোমার আলটিমেটলি তোমার এই নিঃশ্বাস ও প্রশ্বাসটা তোমার ঘটতেছে। এখন তোমাকে আমি আরেকটু বেসিক কথা বলি, দিয়ে আমার এই পরের টুকে চলে যাচ্ছি। দেখো, তো যদি এইটুকু বুঝে থাকো তাহলে আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আচ্ছা, তোমাকে জাস্ট 1 মিনিটে আমি প্রশ্বাসটা একটু বুঝাই দিই, তাহলে তোমার মেকানিজমটা বুঝতে সুবিধা হবে। মনে করো আমি কি করলাম, বাতাস নিচ্ছি, তাই না? মনে করো অক্সিজেন আমি গ্রহণ করলাম। অক্সিজেন গ্রহণ করলে কি হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই। দেখো এখানে তোমার নর্মাল অবস্থায় একটা, আমি একটা ছবি আঁকানোর চেষ্টা করছি। মনে করো এটা হচ্ছে তোমার মধ্যচ্ছদা, তাই না? এরকম মনে করো উঁচু অবস্থায় আছে, তুমি চিন্তা করো এটা তোমার নর্মাল অবস্থা, চিন্তা করো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ধরে নাও এরকম আছে। আর তোমার মনে করো এই যে দুইটা হচ্ছে এই রিপসের মাঝে ইন্টারকোস্টাল পেশি আছে। আচ্ছা, এখন তো আর বুঝতে অসুবিধা নেই যে ইন্টারকোস্টাল মানে কি। আচ্ছা, এখন দেখো আমি কি করলাম, আমি মনে করো অক্সিজেন গ্রহণ করলাম। অক্সিজেন গ্রহণ করা মানে কি, ডাইরেক্ট প্রথমে চিন্তা করো, তোমার মনে করো মধ্যচ্ছদাটা তোমার এরকম আছে, তাই না? অক্সিজেনটা মনে করো এখানে আসলো, আসলো, এসে তোমার কি করবে, এই মধ্যচ্ছদাটাকে ধরে নাও নিচে নামায় দিবে। ধরে নাও কি করবে, এই যে এইরকম অবস্থায় নিয়ে যাবে, তাই না? ধরে নাও, মনে করো আমি এটাকে একটু এরকম করে আঁকালাম। ওকে, মনে করো এরকম অবস্থায় তোমার নিয়ে গেল। এরকম অবস্থায় নিয়ে যাওয়া মানে কি বলতো? তোমার এই যে এই লম্বা লম্বি তোমার দৈর্ঘ্য বেড়ে গেল না, লম্বা লম্বি তোমার এই দৈর্ঘ্যটা বেড়ে গেল না, এটাকে বলা হচ্ছে তোমার অ্যান্টেরিয়র, মানে তোমার লম্বা লম্বি যে দৈর্ঘ্যটা সেটা তোমার বেড়ে গেল, 1 নম্বর কথা। আচ্ছা, এরপর দেখো তুমি তুমি কি করছো, করছো এই অক্সিজেন গ্রহণ করছো। এখন আমি একটু সাইড থেকে জিনিসটাকে আঁকানোর চেষ্টা করি, হ্যাঁ? মনে করো তোমার একটা সিলিন্ডারের মতো আঁকানোর চেষ্টা করি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ধরে নাও এইটা, সাপোজ ধরে নাও এটা তোমার চেস্ট বা এটা তোমার বুক, হ্যাঁ? এখন তুমি কি করছো, তুমি মনে করো এইরকম ছিল, এই যে এটা তোমার ডায়াফ্রাম ছিল, তুমি কি করলা, তুমি এখানে অক্সিজেন নিলা, তোমার ডায়াফ্রামটা কি হলো, তোমার ডায়াফ্রামটা তোমার এই অবস্থা থেকে তোমার মনে করো এরকম অবস্থায় চলে আসলো, মানে একটু আয়তন বেড়ে গেল না? আচ্ছা, সেকেন্ড কি কাজ করলো দেখো, এটা তুমি লাল কালি দিয়ে আঁকাই। এইখানে অক্সিজেনটা তোমার এখন কি করে, তোমার এইদিকে তো চাপ দিবে, তাই না? তোমার এইদিকে তো চাপ দিবে, তখন কি করবে, তখন তোমার এই বুকটা তোমার আরো বড় হয়ে যাবে না, এখান থেকে এই যে এখান থেকে মুখ আরো বড় হয়ে, এই যে দেখো এতখানি এক্সট্রা তোমার ডায়ামিটার, এই যে এতখানি এক্সট্রা তুমি হচ্ছে জায়গা পাচ্ছ। ওকে, এই যে এতখানি এক্সট্রা তুমি জায়গা তুমি পাচ্ছ। এইটাই হচ্ছে তোমার আসলে প্রশ্বাসের মেকানিজম। তুমি কি আমার কথাটা বুঝতে পারলে এই ছবির মাধ্যমে? এখানে যদি আমি একটি ছবিটাকে বড় করে দেখাই তোমাকে, দেখো তোমার এখানে কিরকম আছে, তোমার এই যে দেখো, তোমার এখানে এই যে এটা তোমার ডায়াফ্রাম,
তাই না? এটা তোমার হচ্ছে ডায়াফ্রাম। তুমি কি করছো, এয়ার ইনহেল করছো, মানে বাতাসকে তুমি নিছো। নিলে তোমার কি হচ্ছে, এই যে দেখো এটা তোমার উপরে উঠে যাচ্ছে, মানে কি, তোমাকে আমি ছবিতে যেটা দেখালাম, এই ছবিতে যেটা দেখালাম উপরে উঠে যাওয়া মানে কি, তোমার এটা বড় হচ্ছে না। সেকেন্ড কাজ তোমাকে কি করছি দেখো, সেকেন্ড কাজ তোমার ক্ষেত্রে যেটা করছি সেটা হচ্ছে যে এই যে একটু দেখো, হ্যাঁ, এখানে যেটা করছে এই যে ডায়াফ্রামটা কিছু তোমার নিচে নেমে যাচ্ছে, এই দেখো ডায়াফ্রামটা নিচে নেমে যাচ্ছে। আর তোমার ইন্সপিরেশন যেটা, সেখানে তোমার কি হবে, মানে তোমার এই বাতাসটাকে বের করে দিচ্ছ। বাতাস বের করে দেওয়া মানে কি, খুব সিম্পল মেকানিজম। তোমার এই সেম জিনিসটাই, তোমার এটা এখন এরকম থেকে এরকম হয়েছিল, বাতাস বের করে দেওয়া মানে কি, তোমার এটা আবার আগের অবস্থায় ফিরে যাবে না। তোমার এই বুকটা মনে করে এরকম হয়েছিল, এটা তোমার আগের অবস্থায় ফিরে যাবে। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, এইটুকু যদি বুঝো, আসো আসো আমরা এবার বই রিডিং করি, তাহলে বুঝতে পারবা। প্রশ্বাসের কারণে তোমার ফুসফুস ফুলে যায়, ওকে। ব্রঙ্কিয়ালে উপস্থিত রিসেপ্টরগুলো শটান হয়। আচ্ছা, এখানে শটান মানে মনে রাখবা অ্যাক্টিভ হয়। তোমার এই ফুসফুসে কিছু রিসেপ্টর আছে, এই যে এই ফুসফুসে তোমার কিছু রিসেপ্টর আছে, এই রিসেপ্টরগুলো শটান হয় মানে কি, তোমার এখন রিসেপ্টরগুলো মানে কাজ করা শুরু করলো, মানে সেখানে সিগন্যাল পাঠানো শুরু করলো, এইটুকু কথা মনে রাখো। আচ্ছা, শটান হয়। এখন তুমি আমাকে বলো তো, তোমাকে আমি কি শিখাইছি, ব্রঙ্কিওল। ব্রঙ্কিওল মানে কি, ব্রং মানে দন্তন্য, মানে নিঃশ্বাস কেন্দ্রে চলে যাবে, এবং কোন নার্ভের মাধ্যমে যাবে, স্নায়ু। সো ইয়া ভেগাস, তাহলে দেখো, এই দেখো, ফলে উদ্দীপ্ত হয়ে ভেগাস স্নায়ুর মাধ্যমে আরো বেশি বেশি স্নায়ু উদ্দীপনা নিঃশ্বাস কেন্দ্রে প্রেরণ করে। কথার সাথে মিললো, নিঃশ্বাস কেন্দ্রে প্রেরণ করলো কে, এই যে ব্রঙ্কাস ব্রঙ্কিওল। এখন তুমি কি করলা, এখানে তোমার এখন কি করবে দেখো, এখানে তোমার সাময়িক তোমার প্রশ্বাস কেন্দ্রটা বন্ধ থাকবে, কারণ তুমি নিঃশ্বাস কেন্দ্রে সিগন্যাল পাঠাইছো। নিঃশ্বাস কেন্দ্রে সিগন্যাল পাঠালে প্রশ্বাস কেন্দ্রটা বন্ধ থাকবে। এবং কি করবে দেখো, বহিস্থ ইন্টারকোস্টাল পেশি তখন শিথিল হয়। এখন তুমি বলো তো, বহিস্থ ইন্টারকোস্টাল পেশি কোনটা, এই যে দেখো, এই যে, এবার তুমি ছবির দিকে তাকাও, কালারের সাথে মিলাও। বহিস্থ ইন্টারকোস্টাল পেশি এটা মানে কি, তোমার এক্সটার্নাল ইন্টারকোস্টাল পেশি, মানে তোমার কি রেসপিরেটরি সেন্টার কার সাথে মিল আছে, তোমার প্রশ্বাস কেন্দ্রের সাথে মিল আছে। তোমাকে আমি কি বললাম, যখন তোমার নিঃশ্বাস কেন্দ্র নিয়ে কাজ করতেছি, তখন আমার এইটা অফ থাকবে, মানে তোমার এইটা অফ থাকবে। কথা বুঝতে পারছো? তাহলে অটোমেটিক কি হবে, তোমার বাতাসটা বের হয়ে যাবে না, নিঃশ্বাস বের হয়ে যাবে না। এই দেখো, তুমি আরো বলে দেখো, ফলে এই যে ফুসফুস চুপসে যায় এবং নিঃশ্বাস ঘটে। আমি আরেকবার সিম্পলি তোমাকে জিনিসটা বলি, দেখো, তুমি কি করলা, তোমার কাছে বাতাস তুমি নিলা, তাই না? বাতাস নিলে তোমার কি হলো, এই যে বাতাস নিয়ে ব্রঙ্কাসে প্রবেশ করলো, এটা এখানে এখন রিসেপ্টর আছে। এই রিসেপ্টর বলবে, আচ্ছা আমি এখন কি করব, আমার সংযোগ আছে নিঃশ্বাস কেন্দ্রের সাথে, তাহলে আমি ভেগাস নামের মাধ্যমে আমি নিঃশ্বাস কেন্দ্রের সংকেতটা পাঠিয়ে দিলাম। এখন নিঃশ্বাস কেন্দ্র কাজ করা শুরু করছে, মানে আমার প্রশ্বাস কেন্দ্র কাজ করবে না। প্রশ্বাস কেন্দ্রের সাথে রিলেটেড কে আছে দেখো, এক্সটার্নাল ইন্টারকোস্টাল পেশি, বহিস্থ ইন্টারকোস্টাল পেশি, তাহলে এটাও তোমার কাজ করা বন্ধ করে দিবে। তাহলে তোমার আলটিমেটলি প্রশ্বাস কেন্দ্র বন্ধ হয়ে গেল, মানে তোমার এখন নিঃশ্বাসটাই খালি বের হয়ে যাবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে তুমি কি করলা, এখন তোমার ব্রঙ্কিওল থেকে বাতাস বের করে দিছো, ওকে। এখন তোমার ব্রঙ্কিওল গুলো কি করলা, এই যে দেখো, বই আমরা চলে যাই, বইটা কই, এই ব্রঙ্কিওল গুলো শটান থাকে না, মানে রিসেপ্টর গুলো উদ্দীপ্ত থাকে না। তুমি একটা কথা মনে রাখো, তুমি বাতাস বের করে দিলা এখন, তাই না? বাতাস বের করে দেওয়ার পরে কি থাকবে, এখন আর রিসেপ্টরের কোনো কাজ নাই। এখন কি করবে, তোমার নিঃশ্বাস কেন্দ্র অফ না, নিঃশ্বাস কেন্দ্র থেকে তুমি বাতাস বের করে দিছো, তাহলে এখন তোমার প্রশ্বাস কেন্দ্র সক্রিয় হবে এবং প্রশ্বাসটা সারা জীবন চলতে, মানে প্রশ্বাসটা আবার শুরু হবে। এই চক্রটাই তোমার সারা জীবন করতে থাকে। মানে তুমি জাস্ট এই একটা ছবি দেখো, মনে রাখো, তোমাকে লাল নীল, এই লাল আর ইয়াতে নীল দিয়ে যেটা বোঝালাম, এই একটা ছবি তুমি মনে রাখো, তোমার কাছে প্রত্যেকটা কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তোমাকে এইটুকু কথা বুঝতে পারছো? আচ্ছা, এইটুকু কথা যদি বুঝতে পারো, এর পরের টপিকটা আরো ইন্টারেস্টিং, যেটা হচ্ছে এইটা তোমার কি হলো, এটা তোমার স্বয়ংক্রিয়, মানে তোমার অটোমেটিক। এখানে আমি লিখে দিই, দেখো, এটা তোমার অটোমেটিক। হুম, এটা হচ্ছে তোমার কিরকম, অটোমেটিক, মানে একা একা এটা চলতে থাকবে, মানে একা একা এটা হতে থাকবে, এটা তোমার তোমার কোনো হাত নাই এই জিনিসটাতে, মানে নিঃশ্বাস প্রশ্বাসে এখানে তোমার তোমার আমার কোনো হাত নেই, এটা অটোমেটিক এভাবে চলতে থাকবে। বারবার বারবার, মনে করো তুমি নিঃশ্বাস নিলা, নিঃশ্বাস নিয়ে মনে করে যে এখানে তোমার বাতাস আসবে, এখানে বলবে আচ্ছা এখানে আমার রিসেপ্টর উদ্দীপ্ত করলো, তখন কি হলো, ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে নিঃশ্বাস কেন্দ্র যাবে। নিঃশ্বাস কেন্দ্র যাওয়া মানে নিঃশ্বাস কেন্দ্র সচল, তাহলে প্রশ্বাস কেন্দ্র অচল, তাহলে এক্সটার্নাল যে পেশি আছে সেটাও তোমার অচল, তাহলে প্রশ্বাস কেন্দ্র আবার অচল, মানে তোমার নিঃশ্বাসটা চলতে থাকবে। কথা ক্লিয়ার? এখন তুমি অটোমেটিক, তুমি কখনো চিন্তা করে দেখছো যে আমরা কিন্তু চাইলেই দেখবা কিছুক্ষণের জন্য নিঃশ্বাস আটকে রাখতে পারি। আমরা স্কুলে থাকতে অনেক সময় প্র্যাকটিস করতাম যে দেখি চলতো দুজন ফ্রেন্ড মিলে কে কতক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারি। হ্যাঁ, কেউ 15 সেকেন্ড, কেউ 30 সেকেন্ড। এই যে তুমি নিঃশ্বাসটাকে ধরে রাখতেছো, কিভাবে ধরে রাখতেছো, এই মেকানিজমটা আমরা শিখবো। অথবা মনে করো এরকম দেখছো যে তুমি মনে করো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তোমার সামনে কোনো একটা কুকুর চলে আসলো, তুমি ভয়ে মনে করো দৌড়তেছো,
তারপরে হুট করে দেখা গেল তুমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছ, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছ, কেন নিঃশ্বাস নিচ্ছ? কারণ চিন্তা করে দেখছো? আসো আমরা এই জিনিসটা শিখবো এখন। তাহলে আমাদের পড়া এখন শুরু হবে এইখান থেকে, ওকে? তাহলে আসো তোমাকে আমি খুব সহজে জিনিসটাকে একটু বুঝাই দিই কি হবে। ধরে নাও তুমি ব্যায়াম করতেছো, অথবা তুমি আরেকটা সুন্দর উদাহরণ নিতে পারো, যে ধরে নাও তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, তুমি একটা কুকুর দেখলা, কুকুর দেখে তুমি দিছো দৌড়, আরে আল্লাহ ভয়ে দৌড় দিলাম। এখন তোমার কি হবে? মনে করো তুমি ব্যায়াম করতেছো বা কুকুর দেখে দৌড় দিছো, ঠিক আছে? সাপোজ তোমার বইয়ে ব্যায়াম আছে, আমি কুকুরের উদাহরণটা টানলাম, দৌড় দিছো। এখন তোমার কি হবে? তোমার যে কোষ আছে, মনে করো এটা আমি একটা কোষ আঁকতেছি, হ্যাঁ? তোমার যে কোষ আছে, বডির যে কোষ, সে এখন বলবে আচ্ছা আমি তো এখন দৌড়াচ্ছি, তাহলে আমার এখন শক্তির প্রয়োজন, তাই না? এখন তুমি শক্তিটা কোত্থেকে পাবা বলো তো? এটা তোমার একদম বেসিক। দেখো, তোমার কোষের ভিতরে গ্লুকোজ আছে C6H12O6, এবং তুমি জোরে জোরে দৌড়াচ্ছ, মানে তুমি বেশি বেশি অক্সিজেন নিচ্ছ। এই যে বেশি বেশি অক্সিজেন নিলা, তাহলে তোমার কি উৎপন্ন হবে বলো তো? কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস শক্তি। এই যে এই শক্তি দিয়ে এখন তুমি দৌড়ানো শুরু করবা, মানে সেই জোরে দৌড় দিবা, একদম কুকুর যেন তোমার, মানে তুমি যেন কুকুরের আগে দৌড়ে চলে যাও এরকম, সেই দৌড় দিলা একটা। আচ্ছা এখন দেখো তো এখানে তোমার কি উৎপন্ন হয়েছে? তোমার এখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় নাই। এইটা নিয়ে এখন আমাদের এইখানে একটু মনোযোগ দাও, তোমার কাছে এই টপিকটা খুবই ইন্টারেস্টিং লাগবে ইনশাল্লাহ। দেখো, তুমি কি করলা, ব্যায়াম মানে ব্যায়াম করতেছো ধরে না, বা কুকুর ধরে দৌড় মারছো, তখন তোমার কি হবে? তোমার শক্তির প্রয়োজন। এই শক্তিটা কিভাবে হবে? তোমার এই কোষের ভিতরে তোমার কি আছে? এই কোষের ভিতরে তোমার গ্লুকোজ আছে, এই গ্লুকোজ থেকে কি হলো? অক্সিজেনের সাহায্যে তুমি কি করলা? শক্তি উৎপন্ন করলে, এবং কার্বন ডাইঅক্সাইড তোমার উৎপন্ন হয়েছে। এখন এই কার্বন ডাইঅক্সাইডের রোলটা কি, এটা নিয়ে আমরা একটু পড়বো। দেখো, তোমার এই কোষ থেকে তুমি একটু বের হও, দেখো তো কোষের বাইরে তোমার কি আছে? কোষের বাইরে তোমার রক্ত আছে না? ধরে নাও আমি একটু এখানে রক্ত আঁকাই, হ্যাঁ? রক্ত, কোথাকার রক্ত আমি তোমাকে একটু পরে দেখাচ্ছি, সমস্যা নেই। রক্ত, ওকে। এখন তুমি কি করলা? তুমি দৌড়াচ্ছ, 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 তোমার শক্তি উৎপন্ন হচ্ছে। শক্তি উৎপন্ন হওয়ার সাথে তোমার এক্সট্রা কি উৎপন্ন হয়েছে? তোমার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, মানে তোমার রক্তে কার্বন ডাইঅক্সাইড বেশি, তাই না? এখন এই রক্তের কার্বন ডাইঅক্সাইডটাকে ডিটেক্ট করবে কি? আমাদের বডিতে খুব সুন্দর একটা মেকানিজম ডিটেক্ট করে যে আমার রক্তে একটা জিনিস বেড়ে গেছে। কে ডিটেক্ট করবে? এই যে দেখো, তাহলে ধরে নাও এটা তোমার একটা হার্ট, হ্যাঁ? ধরে নাও এটা তোমার একটা হার্ট, যাই হলো আঁকা হয়নি অতটা, কিন্তু ধরে নাও এটা একটা হার্ট। এখন দেখো, এখানে তোমার আর্চ ব্যাপারটা আছে না? তুমি আর্চ ব্যাপারটা সম্পর্কে তো জানো। এখান থেকে তোমার এই যে বিসিএস দিয়ে আমরা মনে রাখছিলাম, বিসিএস আর্চ ব্যাপারটা আছে। ধরে নাও এই আর্চ ব্যাপারটাকে আমি এই ছবিতে তোমাকে দেখাচ্ছি, দেখো সুন্দর করে তাকাও এখানে। এই যে আর্চ ব্যাপারটা, তাই না? এই আর্চ ব্যাপারটাতে তোমার দুইটা রিসেপ্টর থাকে, ব্যারো রিসেপ্টর বলা হয় এগুলোকে। একটাকে বলা হচ্ছে এই যে এখানে যেটাকে থাকে সেটাকে বলা হচ্ছে অ্যাওটিক বডি, আর এইখানে দেখো যেটা থাকে, এইখানে এইখানে দুটো আছে, এটাকে বলা হচ্ছে ক্যারোটিড বডি। মানে তোমার দেখো বইয়ে সুন্দর করে লাইন কথাটা লেখা আছে কি, যে এই যে ক্যারোটিড এবং অ্যাওটিক বডিজ থাকে, ঠিক আছে? কেমো রিসেপ্টর থাকে। এখন তোমাকে কি হয় সেটা আমি একটু তোমাকে একটু বলি। দেখো, তুমি ব্যায়াম করতেছো, জোরে জোরে ব্যায়াম করতেছো, মানে তোমার বেশি বেশি তোমার ব্লাড পাম্প হচ্ছে, বেশি বেশি ব্লাড পাম্প হচ্ছে, মানে তোমার কোষে আলটিমেটলি শক্তি উৎপন্ন হচ্ছে, মানে তোমার রক্তে এই যে এইখানে তোমার কি বেড়ে গেছে বলতো? এইখানে তোমার কার্বন ডাই অক্সাইডটা বেড়ে গেছে, এইখানে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে। এইটাকে ডিটেক্ট করবে কে, যে আমার বডিতে যে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে রক্তে, এটাকে ডিটেক্ট করবে কে? যে এই দুই বান্দা ডিটেক্ট করবে, অ্যাওটিক বডি আর ক্যারোটিড বডি, ওকে? এটা ইম্পর্টেন্ট, এটা জেনে রাখা, এটা তুমি 4 নম্বর চ্যাপ্টারে পাবা। এখানে কনসেপ্টটা বুঝে রাখো। তাহলে এইটুকু কনসেপ্ট বুঝতে পারছো? এর পরে কি হবে, এর পরে কি হবে সেটা আসলে তোমাকে একটু বুঝাই, ওকে? এরপরে তোমার কি হবে? এখন তোমার কি করবে দেখো, তোমার যে এই যে রক্তে বা তোমার এই যে এখানে তোমার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে গেছে, এটাকে তোমার এই যে কেমো রিসেপ্টর যেটাকে বলা হচ্ছে অ্যাওটিক বডি আর ক্যারোটিড বডি, এটা ডিটেক্ট করলো। ডিটেক্ট করে তোমার কোথায় পাঠাবে জানো? ডিটেক্ট করে তোমার প্রশ্বাস কেন্দ্রে পাঠাবে। প্রশ্বাস কেন্দ্রে একটা সিগন্যাল পাঠাবে যে এই বেটা দেখ, আমার রক্তে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে। প্রশ্বাস কেন্দ্রে যখন তোমার সিগন্যালটা পাঠাবে, তখন তোমার প্রশ্বাস কেন্দ্র বলবে হাই হাই, আমার তো এখন সিগন্যাল চলে আসছে, এখন আমার বেশি বেশি প্রশ্বাস, মানে আমার হচ্ছে ইয়া করা লাগবে, প্রশ্বাসের মেকানিজমটা আমার বেশি বেশি করা লাগবে। মানে আমার কি হবে বলো তো? মানে তোমার দেখো এখানে যে এই যে ইন্টারকোস্টাল পেশি ছিল, এই যে বহিস্থ ইন্টারকোস্টাল পেশি যেটা আমরা আঁকাইছিলাম, ঠিক আছে, লাল কালার দিয়ে, দেখো এই যে বহিস্থ ইন্টারকোস্টাল পেশি, এবং তোমার আরেকটা কি আঁকাইছিলাম বলো তো? ডায়াফ্রাম আঁকাইছিলাম না? এইটার সংকোচন বেড়ে যাবে, সংকোচন বেড়ে যাবে। সংকোচন বেড়ে যাওয়া মানে কি? তোমার প্রশ্বাস বেশি বেশি হওয়া না? মানে তোমার যখনই কার্বন ডাইঅক্সাইড বেশি হচ্ছে তখন তোমার প্রশ্বাস কেন্দ্রে সিগন্যাল পাঠালো, মানে তোমার এই যে বহিস্থ ইন্টারকোস্টাল পেশি এবং ডায়াফ্রামে তোমার বেশি বেশি সংকোচন হচ্ছে, মানে তোমার বেশি বেশি প্রশ্বাস নিচ্ছে। তুমি যদি প্রশ্বাসের মেকানিজমটা বুঝে থাকো, তোমাকে আমি একটু আগে যেটা বুঝালাম, তাহলে এই যে এই কনসেপ্টটা বুঝতে পারবা।
এই জিনিসটা যখনই তোমার হচ্ছে মানে তোমার কি হচ্ছে বলো, এখন তোমার জিনিসটা হ্যাঁ মানে তুমি এখন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছ, হা হা মনে করি যে তুমি হাঁপাও না এখানে, ওকে জোরে জোরে দৌড়াচ্ছ তখন হাঁপাচ্ছ। তো এখন বুঝতে পারছো তোমার মেইন মেকানিজমটা কি। এখন দেখো এখানে আর কি হয় তোমার, এই যে বেশি যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে এটা আবার উৎপন্ন হওয়া ক্ষতিকর কেন বলো তো। তোমার কার্বন ডাইঅক্সাইড বেশি উৎপন্ন হচ্ছে, এটা তো তোমার বডিতে পানি আছে না, পানির সাথে বিক্রিয়া করে তোমার H2CO3 উৎপন্ন করলো ধরে নাও, এটা একটা অ্যাসিড না। তোমার যদি এই কার্বন ডাইঅক্সাইড বেশি মানে কি অ্যাসিডও বেশি শরীরে উৎপন্ন হচ্ছে না, মানে তোমার শরীরে অ্যাসিডিক হয়ে যাচ্ছে, অ্যাসিডিটি তোমার বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এটা আবার তোমার বডির জন্য ক্ষতিকর। এখন এই কনসেপ্টটা বুঝতে পারছো, এখন তোমাকে দেখো বইয়ের লাইন রিডিং করে দেখাবো, তুমি প্রত্যেকটা লাইন বুঝবা। এই যে আসো আমরা রিডিং করি। দেখো, শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করে মেডুলা, এখানে সরবরাহকৃত সমস্ত স্নায়ু কেটে ফেললে ছন্দ অব্যাহত থাকবে। কথাটা মানে বুঝছো? তোমাকে এতক্ষণ ধরে আমি অনেকগুলা স্নায়ু পড়াইছি, ভেগাস স্নায়ু, এক্সটার্নাল ইন্টারকোস্টাল নার্ভ, ইন্টারনাল ইন্টারকোস্টাল নার্ভ, এগুলো সবই যদি তুমি কেটে ফেলো তাও তোমার এটা চলতে থাকবে। কিন্তু তবে স্বাভাবিক অবস্থায় বিভিন্ন উদ্দীপনা মৌলিক ছন্দের হেরফের করতে পারে। প্রধান যে উদ্দীপনা প্রশ্বাস নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করে তা হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব, যেটা তোমাকে বললাম। ধরে নাও তোমার অক্সিজেন বেড়ে গেছে, সরি কার্বন ডাইঅক্সাইড মনে করো তোমার বেড়ে গেছে, তখন কি হবে, এবং অক্সিজেন বেড়ে গেছে তখন কি হবে, এরকম একটা কনসেপ্ট আছে। মানে তুমি নিয়ন্ত্রণ করতে পারবা, যেটা তোমাকে বললাম, তুমি দৌড় মারছো মনে করো কুকুর দেখে, কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে গেলে তোমার ব্যায়ামের সময় এটা হয়, রক্ত সংবহনতন্ত্রের ক্যারোটিড এবং অ্যাওটিক বডি অবস্থিত কেমোরিসেপ্টর উদ্দীপ্ত হয়ে প্রশ্বাস কেন্দ্রে স্নায়ু উদ্দীপনা প্রেরণ করে। দেখো এই লাইনটা তুমি বুঝছো এখন, এই যে তোমাকে বুঝালাম। তোমার কি হয় দেখো, ব্যায়াম করছো, ব্যায়াম করা মানে তোমার কোষে এই যে গ্লুকোজ ভেঙে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন হলো, ওই শক্তি উৎপন্ন হওয়ার সাথে বাই প্রোডাক্ট হিসেবে তোমার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। এই কার্বন ডাইঅক্সাইড এখন রক্ত চলে গেল, ওই একটা লাইনকে কিন্তু আমি এভাবে ভাঙছি। এই যে রক্তে চলে গেল, এই রক্তটা কার মধ্যে দিয়ে যাচ্ছে, যে এইটার মধ্যে দিয়ে যাচ্ছে, এখানে তোমার কি আছে দেখো, এইখানে তোমার আছে হচ্ছে এই যে অ্যাওটিক বডি এবং ক্যারোটিড বডি, এরা কি কেমো রিসিপ্টর, এরাই তোমার ডিটেক্ট করবে যে না আমার রক্তে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে গেছে। কথা ক্লিয়ার? আচ্ছা, প্রশ্বাস কিন্তু তখন কি করবে দেখো, ইন্টারকোস্টাল পেশি এবং ফ্রেনিক নার্ভের মাধ্যমে বহিস্থ ইন্টারকোস্টাল পেশি, দেখো ইন্টারকোস্টাল এবং ফ্রেনিক নার্ভ, দেখো স্নায়ু মানে নার্ভ, এটার মাধ্যমে কি করবে, বহিস্থ ইন্টারকোস্টাল পেশি এবং ডায়াফ্রামের স্নায়ু উদ্দীপনা প্রেরণ করবে, এবং কি করবে সংকোচন করে এদের গতি, মানে সংকোচনের বেশি গতি বাড়ায় দেবে, ফলে প্রশ্বাসের হার বেড়ে যাবে। কথা ক্লিয়ার? সুযোগ পেলে কার্বন ডাইঅক্সাইড দেহের ক্ষতিকর প্রভাব ক্ষতিকর হয়ে উঠতে পারে, দেহে দ্রবীভূত হয়ে যে অ্যাসিড উৎপন্ন করে তা এনজাইম বিভিন্ন প্রোটিনকে বিনাশ করতে পারে। এই লাইনটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব 0.25% বাড়লে শ্বসনের হার দ্বিগুণ হয়। কথা ক্লিয়ার? হ্যাঁ, কারণ কি বলতো, কার্বন ডাইঅক্সাইডের হার হচ্ছে তুমি হচ্ছে ঘনত্ব বেড়ে গেলে শ্বসনের হার দ্বিগুণ হবে। কারণ কথাটা খুবই সিম্পল, তোমার যখনই কার্বন ডাইঅক্সাইড বাড়বে, কার্বন ডাইঅক্সাইড অক্সাইড বাড়া মানে কি দেখো, তোমার রক্তে কার্বন ডাইঅক্সাইড বাড়া মানে তোমার অ্যাওটিক এবং ক্যারোটিড বডিতে তোমার বেশি বেশি সিগন্যাল যাবে, বেশি বেশি সিগন্যাল যাওয়া মানে তোমার প্রশ্বাস কেন্দ্রে বেশি 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 সিগন্যাল আসতেছে, বেশি সিগন্যাল আসা মানে তোমার বেশি সংকোচন হবে, বেশি সংকোচন হওয়া মানে তোমার কি আলটিমেটলি তোমার এই যে আলটিমেটলি তোমার শ্বসন হারও দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা, অন্যদিকে দেখো বাতাসের ঘনত্ব যদি অক্সিজেনের ঘনত্ব 20 থেকে 5% নেমে আসে তাহলে শ্বসনের হার দ্বিগুণ হয়ে যায়। অক্সিজেনের ঘনত্ব কমলে আবার কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বাড়লে তোমার শ্বসন হার দ্বিগুণ হয়। বুঝতে পারছো কনসেপ্টটা? আচ্ছা, অক্সিজেনের ঘনত্ব শ্বসন হারের উপর প্রভাব ফেলে, মানে ধরো অক্সিজেন কমলে শ্বসন হার বাড়ে, অক্সিজেনের সাথে কিন্তু ব্যস্তানুপাতিক, আর কার্বন ডাইঅক্সাইডের সাথে তোমার সমানুপাতিক, কার্বন ডাইঅক্সাইড বাড়লে শ্বসন হার বাড়ে। তবে স্বাভাবিক পরিবেশে প্রচুর অক্সিজেন থাকে বলে প্রভাব পড়ে না। অক্সিজেনের ঘনত্ব প্রতি সংবেদী কেমোরিসেপ্টর মেডুলা ও অ্যাওটিক ও ক্যারোটিড বডির অবস্থান করে, এসব বডি কার্বন ডাইঅক্সাইড রিসেপ্টর হিসেবে কাজ করে, মানে মেইনত তোমার কার্বন ডাইঅক্সাইড নিয়ে কাজ করে এই রিসেপ্টরগুলো, অক্সিজেনের তেমন ভূমিকা নাই। আচ্ছা, এরপরে দেখো এই লাস্টটা আমাদের এইটুকু পড়া বাকি আছে। আচ্ছা, এই ক্লাসটা অনেক লেন্দি বা অনেক বড় হচ্ছে, এটা কারণ কি জানো, তোমাকে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে বোঝাচ্ছি, কারণ এই টপিকটা তোমার এই চ্যাপ্টারের খুবই কঠিন একটা টপিক। তুমি যদি এভাবে না পড়ো তুমি কিচ্ছু বুঝবা না, তোমাকে আমি যতটা সহজ করে দেওয়ার চেষ্টা করলাম। লাস্ট টপিক আসো। আচ্ছা, এই যে মনে করো আমি এতক্ষণ ধরে বক বক করতেছি তাই না, বা মনে করো তুমি গান গাচ্ছ, বা তুমি হাঁচি আসছে হাসি দিচ্ছ, এইগুলা ক্ষেত্রে তুমি কি করতেছো, দেখো সীমিত মাত্রায় শ্বসনের হার তুমি নিয়ন্ত্রণ করতে পারো। আমরা অল্প পরিমাণে, এই যে আমি অনেকক্ষণ ধরে কথা বলতেছি, এর ফলে কি হচ্ছে দেখো, বাতাস আমি বুকে টেনে নিয়ে কথা বলতেছি না বা রেখে দিচ্ছি, এই যে ঐচ্ছিক নিয়ন্ত্রণ যেমন সজোরে শ্বসন, এই যে বক্তৃতা করা, গান গাওয়া, হাঁচি কাশি দেওয়ার সময় দেওয়ার জন্য হতে পারে। নিয়ন্ত্রণ একেবারে প্রয়োগ করা হলে মস্তিষ্কের সেরেব্রাল হেমিস্ফিয়ারে যে স্নায়ু উদ্দীপনা সৃষ্টি হয় তার শ্বসন কেন্দ্রে নির্দেশ পৌঁছে দেয়। দেখো এখানকার মেইন কথাই হচ্ছে তোমার নিয়ন্ত্রণ করবে কি, এই যে সেরেব্রাল হেমিস্ফিয়ার, ওকে, সেরেব্রাল হেমিস্ফিয়ার যেটা তোমার ব্রেইন, মেইন যে ব্রেইন সেটা। এবার দেখো লাস্টের লাইনটা তুমি একটু পড়ো, বাংলা আগে পড়ো, দেখো তুমি কিছু বোঝো নাকি। শটান রিসিপ্টর ও কেমো রিসিপ্টরের মাধ্যমে প্রশ্বাস নিয়ন্ত্রণ এটি নেতিবাচক ফল
আচ্ছা বলো তো নেতিবাচক ফল মানে কি? এইখানে তোমার মেইন কথাটা দেখো, নেগেটিভ ফিডব্যাক। এই নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা আসলে কি জিনিস? নেগেটিভ ফিডব্যাক মানে হচ্ছে তোমার বাড়লে কমে, কমলে বাড়ে। মানে বিষয়টা তোমাকে আমি একটু সংক্ষেপে বুঝাই। মনে করো, দেখো এই যে এখানে মনে করো আমি লিখি, তোমার বডিতে মেইন কথা কি, তুমি কি দিয়ে শুরু করছিলে? তোমার বডিতে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে। দেখো তুমি ব্যায়াম করতেছিলা বা তুমি কুকুর দেখে দৌড় মারছো, তখন তোমার কি হয়েছে? তোমার সেলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে শক্তি উৎপন্ন করতে যেয়ে। এই কার্বন ডাইঅক্সাইড তোমার রক্তে এসে বেড়ে গেছে, তাই না? দেখো, তোমার মেইন উদ্দেশ্য কি? তোমার কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, তাই না? বাড়লে কমা মানে তুমি এখন বেড়ে গেছে, তাহলে এটাকে তোমার এখন কমাতে হবে। মানে তোমার কি? মানে তোমার অক্সিজেন বাড়াতে হবে, তাই না? অক্সিজেন বাড়ানো মানে কি? তোমার বেশি বেশি প্রশ্বাস নেওয়া না? এইটাই কিন্তু তোমার মেইন মেকানিজম। তুমি দেখো, তুমি এতক্ষণ ধরে যত কিছু পড়লা, এটার মেইন কথাই কিন্তু এইটা। তোমার ব্যায়াম করতেছিলা শক্তি উৎপন্নের জন্য, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো, রক্তে কার্বন ডাইঅক্সাইড বেশি। এখন কি বলছি? নেগেটিভ ফিডব্যাক মেকানিজম মানে বাড়লে কমা। তুমি কার্বন ডাইঅক্সাইড বাড়ছে, তাহলে তোমার কার্বন ডাইঅক্সাইড কমাতে হবে। অক্সিজেন কম ছিল, এখানে তোমার অক্সিজেন কম, তাই না? এখানে তোমার অক্সিজেনটা কম এখন রক্তে, তাহলে তোমার অক্সিজেনটাকে বাড়াতে হবে। অক্সিজেন বাড়ানো মানে কি? তুমি বেশি বেশি নিঃশ্বাস নিচ্ছ, বেশি বেশি অক্সিজেন ইনটেক করতেছো, মানে বেশি বেশি অক্সিজেন গ্রহণ করতেছো, মানে প্রশ্বাস। এই জন্য কিন্তু তোমার প্রশ্বাস মেকানিজমটা এখানে কাজ করছে। যদি সংক্ষেপে এটাকে বলি, এইটাই তোমার এখানে লাস্টে কথাটা বলছে যে সবকিছু তোমার নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তুই বাংলা কিন্তু নেতিবাচক করলে কিন্তু কিছু বুঝবো না, বাট এই যে নেগেটিভ ফিডব্যাক এখন বুঝলাম, এখন কিন্তু বুঝতে পারছো যে এই যে শর্টান বা স্ট্রেস রিসেপ্টর এবং কেমো রিসেপ্টর। কেমো রিসেপ্টর তোমার কি করলো? সিম্পল কথা না, দেখো এই যে আরেকবার একটু বলি। এই যে কোথায়, এই যে কার্বন ডাইঅক্সাইড, এই যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে তোমার বেড়ে গেছিল, তাই না? কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছিল, এখন তুমি কি করলা? তুমি প্রশ্বাস নিচ্ছ। ওই প্রশ্বাসটা কই? এই যে সংকোচনের গতি, এই যে প্রশ্বাসের হার বেড়ে যায়। কেন তোমার প্রশ্বাসের হার বেড়ে যায়? অন্য খালি ইউজ করি দেখি। বেগুনি নি, দেখো এই যে কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে গেছে, তাই না? তাহলে তুমি কি করতেছো দেখো তো, এই যে প্রশ্বাসের হার বেড়ে যায়। কেন প্রশ্বাসের হার বেড়ে যায়? তোমার কার্বন ডাইঅক্সাইড কমাতে হবে, তাই। এইটাই তোমার আলটিমেটলি নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, অক্সিজেন বাড়াতে হবে। কথা ক্লিয়ার? তোমাকে আমি অনেক চেষ্টা করলাম জিনিসটাকে খুবই সুন্দর করে বোঝানোর, প্রত্যেকটা লাইন বাই লাইন বোঝানোর, কারণ এটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। তুমি যদি এই টপিকটা বুঝতে পারো, তোমার কাছে এই চ্যাপ্টার কেন, তোমার এই বায়োলজি বইয়ের যে 4-5টা কঠিন টপিক আছে সেটার মধ্যে একটা তুমি বুঝে যাবো। এটা তোমার কাছে কেন কঠিন? এটা আসলে কিন্তু কঠিন টপিক না। এটা তোমার কাছে কেন কঠিন হয়েছে? কারণ তোমার বইয়ের ল্যাঙ্গুয়েজটা খুব কঠিন করে লেখা। বইয়ের ল্যাঙ্গুয়েজটা যদি সহজ করে লেখা থাকে, তাহলে এই জিনিসটা পড়া কোনো ব্যাপারই না। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। আমি এগুলা হচ্ছে নোট আমার ফেসবুক পেজে দিয়ে দিব, তোমরা আমার ফেসবুক পেজ থেকে কালেক্ট করে নিও এই নোটগুলা। আচ্ছা, আর কিছু জিনিস এখানে বলি। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল দ্য সায়েন্স ট্রাই বাই ইশরাক। তোমরা এটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আপাতত আমি এতক্ষণ পর্যন্ত ভিডিওগুলো রেকর্ড করতেছি, সেইখান পর্যন্ত তোমার 5 নম্বর চ্যাপ্টারে কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে, যে বায়ুগ্রহণ ত্যাগ অঞ্চল, গ্যাসীয় পরিবহন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আর অ্যালভিওলাস, 1, 2, 3, 4টা ভিডিও দেওয়া হয়েছে, এটাতে 5 নম্বর হবে। সো আমি প্রত্যেকটা টপিক ভাবে ধরে ধরে তোমাকে পড়াচ্ছি। এগুলা কাদের জন্য? এগুলা সবার জন্য। তুমি অ্যাডমিশন দাও বলো, আর মেডিকেল দাও, আর এইচএসসি পড়ো, এই কনসেপ্টগুলো যদি তুমি বুঝে বুঝে পড়ো না, তোমার কাছে বায়োলজি খুবই সুন্দর লাগবে। তুমি প্রত্যেকটা জিনিস ভিজুয়ালাইজ করতে পারবা। এটা বাদেও আমি চ্যানেলে আরো বেশ কিছু ভিডিও দিছি, যেমন এই যে বৃক্ক, তারপরে পার্টস অফ স্পিচের ক্লাসটা করতে পারো। তুমি অবশ্যই নতুন কিছু পাবা এখানে। ঠিক আছে, তোমাকে আমি সুন্দর সুন্দর করে ট্রিক শিখেছি, এবং তার চেয়ে ভালো ক্লাস পাবা তুমি এই যে এই ভাস্কর্যের উপর এই দুটা ক্লাস যদি তুমি করো, তোমার কাছে ভাস্কর্য পানি মতো ইজি লাগবে। তোমাকে আমি অনেকগুলো ছন্দতে শিখেছি। আর এই হার্টের ক্লাসটা অবশ্যই করবো আমার, কারণ হার্টের ক্লাসটা করলে তোমার অনেক কিছু ক্লিয়ার হবে, যেটা তোমাকে এই যে অ্যালভিওলাস প্লাস বায়ুগ্রহণ ত্যাগ অঞ্চল এগুলো বুঝতে সুবিধা করবে। যদি আমি এখানে সুন্দর করে বুঝাইছি এটাও আবার, তো একবার দেখো। এটা বাদে তোমাদের জন্য আরেকটা বিশেষ যে ঘোষণা, আমি ডিসাইড করছি যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের হাজরি স্যারের বইয়ের প্রত্যেকটা টপিক মানে 5টা চ্যাপ্টারেরই আমি ভিডিও দিব ইনশাল্লাহ। এই জন্য আমি তোমাকে কি করছি সেটা তোমাকে দেখাই, তোমাকে মানে আমার পড়ানোর টেকনিকটা তোমাকে দেখাই যে আমি কিভাবে পড়াইছি। ধরো আমি ফার্স্টে আমার নোট, আমার মনে করো হাতে লেখা নোটটা, হ্যাঁ, এই হাতে লেখা আমি যে কাজটা করছি, প্রতিদিন একটা করে টপিক চুজ করছি। মানে মনে করো হাজরি স্যারের বইয়ের 1.1 এই টপিকটা মনে করো চুজ করছি আজকে। এই টপিকটা তোমাকে প্রত্যেকটা জিনিস এখানে আমি আমার ফার্স্টে আমার নোট থেকে পড়াইছি। এবং এখানে সবচেয়ে সুন্দর যে জিনিসগুলো, এখানে তোমাকে অনেকগুলো ছন্দ দিয়ে, মানে তোমার ব্রেনের উপর কোনো প্রেশারই পড়বে না। তুমি ক্লাসগুলো করে দেখো, একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে তোমার। এখানে অনেকগুলো ছন্দ দিয়ে তোমাকে প্রত্যেকটা জিনিস মনে করো তোমাকে আমি মুখস্থ করাইছি। তারপরে তোমাকে ওই একটা টপিক মনে করো 1.1 এই টপিকটা আমি তোমাকে বই দাগায় দিছি। বই দাগায় দেওয়ার পরে হচ্ছে আমি লাস্টে কি করছি, প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন যেগুলো মেডিকেল ডেন্টাল আসছে সেগুলো সলভ করাইছি। এইভাবে মনে করো 1 নম্বর হচ্ছে মনে করো 10টার মতো আমি ভিডিও করছি। মনে করো 1.1, 1.2, 1.3 এরকম করে ভেঙে ভেঙে আমি 10টা ভাগ করে আমি প্রথম চ্যাপ্টারটাকে শেষ করছি।
সেম ভাবে তোমার সেকেন্ড চ্যাপ্টারে দেখো, সেকেন্ড চ্যাপ্টারে অনেকগুলো ভিডিও আছে। সেকেন্ড চ্যাপ্টারে সেম মনে করো তোমার নিয়মে আমি করছি। যেমন তোমাকে এখানে অনেকগুলো করে ছন্দ দিয়ে শিখাইছি, যেমন মনে করো 2.5 বের করে তোমাকে দেখাই। যেমন মনে করো 2.5 আমি কি করছি, মনে করো ফার্স্টে তোমাকে ছন্দ দিয়ে বলো বা নোট থেকে তোমাকে এটা পড়াইছি। হ্যাঁ, এইটা পড়ানোর পরে আমি কি করছি, সেম প্যাটার্নে তোমাকে হচ্ছে বই দাগাই দিছি, অনেকগুলো ছন্দ টন্দ দিছি। তারপরে হচ্ছে কি করছি, প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন সলভ করছি এবং এইগুলো কোশ্চেনও তোমাকে সলভ করাইছি। ওকে, মানে এই ভিডিওগুলো দেখলে তুমি একদম, তোমাকে বই ধরে ধরে পড়াইছি আমি, তোমার কিচ্ছু আটকাবে না ইনশাল্লাহ। ওকে, এই জিনিসগুলো তোমরা আমি এটা কয়েকদিন পর থেকে, এটা হচ্ছে এখন হচ্ছে আজকে 22 তারিখ। হ্যাঁ, আমি চিন্তা করছি যে এইচএসসি শেষ হওয়ার সাথে সাথে কেমিস্ট্রি ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করব আমার চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে। দেখবা আমি প্রত্যেকদিন ইনশাল্লাহ চেষ্টা করব, মানে শিডিউল করে করে ভিডিওগুলো আপলোড দেওয়া। এবং লাস্টে দেখো এই যে প্রিভিয়াস এর কিছু মেডিকেল ডেন্টাল আসা কোশ্চেন সলভ করাইছি। এইভাবে দেখো তোমার, এটা তোমার সেকেন্ড চ্যাপ্টার, এটা তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে থার্ড চ্যাপ্টারে তোমার সেম ভাবে অনেকগুলা মনে করো 24টা ভিডিও বানাইছি থার্ড চ্যাপ্টারে। তারপরে তোমার হচ্ছে ফোর্থ চ্যাপ্টারে তোমার হচ্ছে 16টার মতো মনে ভিডিও আছে। হ্যাঁ, তো এই যে দেখো তারপর ফিফথ চ্যাপ্টার আছে। তো এইভাবে আমি চিন্তা করছি যে পুরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার তোমার হচ্ছে আমি পুরা ইউটিউবে একদম ফ্রি দিব এবং চেষ্টা করবো জুলজির অনেকগুলো ভিডিও বানানোর, টাইম পেলে বানাবো ইনশাল্লাহ। তো এই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবা এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা এবং হচ্ছে ফেসবুক পেজেও লাইক দিয়ে রাখবা, যেন তুমি প্রত্যেকটা ভিডিও পাও। এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, কেমিস্ট্রি ক্লাসগুলো যদি তুমি করো, তোমার কিচ্ছু আটকাবে না হাজির স্যার থেকে। হাজির স্যারের প্রত্যেকটা জিনিস তোমাকে সলভ করাইছি। এবং আমি এক্সট্রা আরও যে একটা কাজ করবো সেটা হচ্ছে অনুশীলনী কোশ্চেন তোমাকে আমি সলভ করাবো, যেখান থেকে তোমার মেডিকেলের কোশ্চেন আসবেই। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি নিয়মিত এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং লাস্টে আমি আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ ইশরাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ, 63তম এমবিবিএস। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল ইনশাল্লাহ। নেক্সট ভিডিও তোমার খুব মজা লাগবে। ধন্যবাদ।